90% মানুষ সারা জীবন গরিবই থেকে যায়। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হল তারা নিজেরাই জানে না কেন তারা গরিব থেকে গেল। তুমি যদি প্রতি মাসে ভাবো এবার নিশ্চয়ই কিছু জমাবো, আর তারপরও মাসের শেষে অ্যাকাউন্ট খালি হয়ে যায়, তাহলে সমস্যাটা তোমার স্যালারিতে না, সমস্যাটা তোমার সিস্টেমে। তুমি হয়তো ভাবছ আরেকটু বেশি ইনকাম হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলি, যাদের ইনকাম দ্বিগুণ হয়ে গেছে তাদের অনেকের সঞ্চয়ও কিন্তু একই জায়গায় থেমে আছে। কারণ ইনকাম বাড়লে খরচও নিজে নিজে বেড়ে যায়। এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন, আর এটাই সবচেয়ে নিঃশব্দ ফাঁদ যা মিডল ক্লাসকে সারা জীবন একই জায়গায় আটকে রাখে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা ফর্মুলার কথা বলবো যার একদিক আসছে ভারত থেকে, যেখানে মানুষ পরিবারের জন্য টাকা জমাতে নিজের সবটা দিয়ে দেয়, আর অন্যদিক আসছে জাপান থেকে, এমন একটা 120 বছর পুরনো টেকনিক যা আজও সেখানকার প্রতিটা মিডল ক্লাস পরিবার ব্যবহার করে। এই ভিডিওর শেষে তুমি জানতে পারবে একজন সাধারণ স্যালারি পাওয়া মানুষও কিভাবে তার পরিবারের জন্য এমন ওয়েলথ তৈরি করতে পারে যা তার পরের 3 প্রজন্ম পর্যন্ত টিকে থাকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ শেষে আমি তোমাকে এমন একটা এক্সারসাইজের কথা বলবো যা তুমি আজ রাত থেকেই শুরু করতে পারবে। আর হ্যাঁ, এই এক্সারসাইজের জন্য তোমার কোনো বাড়তি ইনকামের দরকার নেই। এখন যা কামাচ্ছ তা দিয়েই শুরু করা সম্ভব। তবে একটা কথা মনে রেখো, এই ভিডিওতে কোনো শর্টকাট নেই, কোনো রাতারাতি ধনী হওয়ার ম্যাজিক ট্রিক নেই। যা আছে তা হল একটি বাস্তব ও প্রমাণিত পদ্ধতি যা দুটো ভিন্ন সংস্কৃতির সেরা জিনিসকে একসাথে তুলে আনে। ধৈর্য ধরে দেখো, কারণ শেষে যা শিখবে তা হয়তো তোমার পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। সত্যিটা হলো, আমরা সবাই প্রচুর পরিশ্রম করি, সকালে তাড়াতাড়ি ওঠা, অফিসের ছোটাছুটি, ইএমআই-এর টেনশন, বাচ্চাদের ফিস, বাড়ি ভাড়া, সবকিছু সামলাতে সামলাতেও মাসের শেষে হাত খালি হয়ে যায়। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল, এটা শুধু তোমার সাথে হচ্ছে না, প্রতিটা দ্বিতীয় মিডল ক্লাস মানুষ আটকে আছে একটা অদৃশ্য চক্রে। রোজগার করো, খরচ করো, আবার রোজগার করো। বছর বদলে যায়, স্যালারি একটু বাড়ে, কিন্তু ব্যাংক ব্যালেন্স সেখানেই থেকে যায়। তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ একটা সাধারণ চাকরি করেও তাদের বাচ্চাদের জন্য বাড়ি, গাড়ি আর শিক্ষার ফান্ড তৈরি করে ফেলে, আর কিছু মানুষ ভালো স্যালারি থাকা সত্ত্বেও প্রতি মাসে সংগ্রাম করে? পার্থক্যটা আয়ের নয়, পার্থক্যটা হল সেই টাকা সামলানোর পদ্ধতির। আরেকটা জিনিস ভাবো, তুমি হয়তো এখন 30 বছর বয়সী, বা পরে 30 কিংবা 40। তোমার বাবা মা যখন তোমার বয়সে ছিলেন তখন তাদের কাছে যা সুযোগ ছিল তার চেয়ে আজ তোমার কাছে অনেক বেশি সুযোগ আছে। ডিজিটাল ব্যাংকিং, অনলাইন ইনভেস্টিং, মোবাইলে হিসাব রাখা। তবুও বেশিরভাগ মানুষ এই সুযোগগুলো ব্যবহার করে না, কারণ তাদের কাছে কোনো স্পষ্ট পদ্ধতি নেই। আজকের এই ভিডিওতে আমরা এই পুরো গল্পটা টেনে নিয়ে যাব দুটো দেশে। একটা তোমার নিজের দেশ ভারত, আর একটা হাজার হাজার কিলোমিটার দূরের এক দেশ জাপান। দুটো একদম আলাদা সংস্কৃতি, আলাদা ভাষা, আলাদা জীবনযাপন। কিন্তু দুটো দেশেরই কিছু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে চুপচাপ এমন সম্পদ তৈরি করে ফেলে যেটাকে দুনিয়া অসম্ভব বলে মনে করে। এটা লটারির টাকা নয়, এটা কোনো ধনী আত্মীয়ের কাছ থেকে পাওয়া উত্তরাধিকারও না। এটা সেই ধরনের সম্পদ যা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট, প্রায় অদৃশ্য সিদ্ধান্ত থেকে। মিডল ক্লাসের সবচেয়ে বড় ভুলটা কি জানো? আমরা টাকাকে চালাই আবেগ গিয়ে, নিয়ম দিয়ে না। ভাবো, একটা বিয়ে আসে আর পুরো মাসের সঞ্চয় এক মুহূর্তে খরচ হয়ে যায়। একটা উৎসব আসে আর বাজেট ভুলে গিয়ে শপিং হয়ে যায়। প্রতিবেশীর নতুন গাড়ি দেখে নিজের পুরনো গাড়িটা হঠাৎ করেই অকেজো মনে হতে শুরু করে। আর সবচেয়ে বড় কারণ, লোকে কি বলবে, এই 3টি শব্দ হয়তো ভারতের প্রতিটা মিডল ক্লাস পরিবারের সবচেয়ে বড় শত্রু। আমরা নিজেদের ক্ষমতার চেয়ে বেশি দেখানোর চেষ্টায় নিজেদের আসল শক্তি মানে সঞ্চয়কে প্রতিবছর একটু একটু করে শেষ করে দিই। আর যেটুকু বাঁচে সেটাও চলে যায় সোনায়, ফিক্সড ডিপোজিটে, অথবা এমন জায়গায় যেখানে মূল্যস্ফীতির সাথে লড়ার ক্ষমতাই নেই। মানে টাকা আছে ঠিকই, কিন্তু তার আসল মূল্য প্রতিবছর একটু একটু করে কমতে থাকে। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সত্যিটা, টাকা জমানো আর টাকা বাড়ানো এই দুটো একদম আলাদা জিনিস। আমরা বেশিরভাগ মানুষ শুধু জমাতেই শিখেছি, বাড়ানো শেখা হয়নি। স্কুলে আমাদের অঙ্ক শেখানো হয়েছে, বিজ্ঞান শেখানো হয়েছে, ইতিহাস শেখানো হয়েছে, কিন্তু টাকা কিভাবে সামলাতে হয়, কিভাবে সেটাকে বাড়তে দিতে হয়, এটা কেউ শেখায়নি। ফলে যখন আমরা বড় হয়ে নিজেদের স্যালারি হাতে পাই, তখন সেই টাকা সামলানোর কোনো নির্দিষ্ট পদ্ধতি আমাদের কাছে থাকে না। আমরা শুধু সেটাই করি যা আমাদের বাবা মা করতেন, যা বাঁচে তাই জমাই। এই যা বাঁচে তাই জমাই পদ্ধতিটাই আসলে সবচেয়ে বড় ফাঁদ। কারণ প্রথমে খরচ করা হলে শেষে প্রায় কিছুই বাঁচে না, আর মাসের শেষে যা বাঁচে সেটা এত সামান্য হয় যে তা দিয়ে কোনো বড় স্বপ্ন পূরণ করা যায় না। আর আরেকটা কথা ভেবে দেখো, প্রতিবছর যখন উৎসব আসে তখন আমরা ভাবি
এই একটা বছরই তো। একবারই তো হয়, কিন্তু বছরের পর বছর ধরে এই একবারই আসলে আমাদের সবচেয়ে বড় সঞ্চয়ের সুযোগগুলোকে কেড়ে নেয়। বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠানে অতিরিক্ত খরচ, উৎসবে অহেতুক শপিং, সামাজিক অনুষ্ঠানে দেখানোর জন্য খরচ। এই সব মিলিয়ে একটা মিডল ক্লাস পরিবার বছরে যে টাকা অপ্রয়োজনীয়ভাবে খরচ করে, সেটা যদি হিসেব করা হয়, তাহলে তা তাদের নিজেদেরও অবাক করে দেবে। এটাই হলো মিডল ক্লাসের আসল সত্যি, পরিশ্রম অনেক, ফলাফল কম। আর এই ফলাফল কম হওয়ার কারণ তোমার মেহনতে না, তোমার সিস্টেমে। একটু নিজের মোবাইলের দিকে তাকাও, গত মাসে কতগুলো ছোট ছোট অনলাইন অর্ডার করেছ, যেগুলোর কথা এখন মনেও নেই। কতবার শুধু একবারই তো ভেবে অহেতুক খরচ করে ফেলেছ। কিছু কিনেছ। এই প্রশ্নগুলো অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল সত্যিটা। আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো পরিস্থিতি না, এটা আমাদের নিজেদের অসচেতনতা। কিন্তু আসল প্রশ্নটা হল, দারিদ্র্য শুরু হয় কোথা থেকে? সত্যিটা হল, দারিদ্র্য প্রথমে মাইন্ডসেটে শুরু হয়, ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আসে। ধনী মানুষরা টাকা দেখায় না, বাড়ায়। আর দরিদ্র মানুষরা টাকা দেখায়, বাড়ায় না। আর এই একটা জিনিসই 90% মানুষ বোঝে না, টাকা আবেগ দিয়ে বাঁচে না, নিয়ম দিয়ে বাঁচে। এবার এখানে জাপানের একটা গল্প শোনাই। সাল 1904। জাপানের প্রথম নারী সাংবাদিকদের একজন, হানি মোতকো, একটা সহজ প্রশ্ন করেছিলেন, ঘরের মেয়েরা কিভাবে টাকা আরও ভালোভাবে সামলাতে পারে। উত্তর হিসেবে তিনি যা তৈরি করলেন, তার নাম কাকেইবো, মানে হিসাবের খাতা। কিন্তু এটা শুধু একটা খাতা না, এটা একটা চিন্তার পদ্ধতি। আজ 100 বছরেরও বেশি সময় পরেও জাপানের ঘরে ঘরে এই পদ্ধতি ব্যবহার হয়, স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত। প্রতি মাসের শুরুতে একজন মানুষ নিজেকে মাত্র 4টে প্রশ্ন করে। 1. আমার কাছে কত টাকা আছে? 2. আমি কত টাকা জমাতে চাই? 3. আমি আসলে কত টাকা খরচ করছি? আর 4. আমি এটা আরও ভালো কিভাবে করতে পারি? এই 4টে প্রশ্নই জাপানের প্রতিটা সাধারণ পরিবারকে একটা শৃঙ্খলা দেয়, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে। কিন্তু থামো, শুধু শৃঙ্খলা দিয়েই পুরো গল্পটা তৈরি হয় না। জাপানে মানুষ টাকা খুব চিন্তা করে খরচ করে, কিন্তু যা জমায় সেটাও সবচেয়ে নিরাপদ, সবচেয়ে কম বৃদ্ধির জায়গায় রেখে দেয়। মানে শৃঙ্খলা আছে, কিন্তু গতি নেই। আর এখান থেকেই শুরু হয় আসল গল্প, যখন ভারতের ইচ্ছাশক্তিকে জাপানের শৃঙ্খলার সাথে জুড়ে দেওয়া হয়। ভাবো একটা গাড়ির কথা। ভারতের কাছে আছে শক্তিশালী ইঞ্জিন, মানে গতি, ইচ্ছা আর পরিশ্রম করার ক্ষমতা। কিন্তু স্টিয়ারিং হুইল নেই, মানে কোনো নির্দিষ্ট দিকনির্দেশনা নেই। ফলে গাড়ি জোরে চলে ঠিকই, কিন্তু কোন দিকে যাচ্ছে কেউ জানে না। জাপানের কাছে আছে নিখুঁত স্টিয়ারিং হুইল, মানে শৃঙ্খলা, সচেতনতা আর দিকনির্দেশনা। কিন্তু ইঞ্জিনের শক্তি কম। ফলে গাড়ি সঠিক দিকে যায় ঠিকই, কিন্তু ধীরে ধীরে, অনেক দেরিতে গন্তব্যে পৌঁছায়। এই দুটো যখন এক হয়ে যায়, তখন তৈরি হয় এমন একটা সিস্টেম, যার গতিও আছে, দিকনির্দেশনাও আছে। আর এই সিস্টেমটাই আজকের এই ভিডিওর আসল বিষয়। একটা কথা এখানে স্পষ্ট করে নেওয়া দরকার, এই ভিডিওতে ভারত আর জাপান শব্দ দুটো কোনো দেশের মানুষকে ছোট বা বড় দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে না। এটা শুধু দুটো ভিন্ন সাংস্কৃতিক শক্তির প্রতীক, একদিকে আবেগ আর ইচ্ছাশক্তি, আর অন্যদিকে শৃঙ্খলা আর সচেতনতা। প্রতিটা মানুষের মধ্যেই এই দুটো শক্তি কম বেশি আছে, শুধু দরকার এই দুটোকে সঠিকভাবে একসাথে কাজে লাগানো। আর এটাও সত্যি, ধনী হওয়ার জন্য তোমাকে জাপানি হতে হবে না, বা তোমার আবেগ ত্যাগ করতে হবে না। বরং তোমার সেই আবেগটাকেই একটা সঠিক দিক দিতে হবে। তোমার পরিবারের প্রতি যে ভালোবাসা ও দায়িত্ববোধ আছে, সেটাই যদি একটা সঠিক পদ্ধতির মধ্য দিয়ে যায়, তাহলে সেটাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তাহলে চলো এবার সেই আসল ফর্মুলাটা তোমাকে বলি। এটাকে বলে 70-20-10 রুল। প্রতি মাসে যা স্যালারি আসে, সেটাকে 3টে ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগ 70%। এটা যায় তোমার দরকারি খরচে, বাড়ি ভাড়া বা ইএমআই, বাজার সদাই, বিদ্যুৎ বিল, বাচ্চাদের পড়াশোনা। যা কিছু ছাড়া সংসার চলে না, সবকিছু এখানে পড়ে। দ্বিতীয় ভাগ 20%। আর এটাই আসল খেলা। এই টাকা যায় তোমার সম্পদ তৈরির দিকে, বিনিয়োগে, দীর্ঘমেয়াদী সঞ্চয়। একে বলা হয় তোমার ওয়েলথ ফ্লোর, মানে সম্পদের সেই ভিত্তি, যেটাতে কখনোই হাত দেওয়া যাবে না। এটা মাসের শেষে বাঁচানো হয় না, এটা মাসের শুরুতেই আলাদা করে রাখতে হয়, ঠিক যেভাবে আমরা কোনো বিল পে করি। তৃতীয় ভাগ 10%। এটা তোমার জীবনের আনন্দের জায়গা। একটা সিনেমা দেখা, বন্ধুদের সাথে বাইরে খাওয়া, একটা ছোট শখ পূরণ করা, কোনো অপরাধবোধ ছাড়াই। কারণ যে সিস্টেমে আনন্দের কোনো জায়গা নেই, সেই সিস্টেম বেশিদিন কেউ মেনে চলতে পারে না। এবার এখানে সবচেয়ে বড় প্রশ্নটা আসে, আমার তো এমনিতেই মাসের শেষে কিছু বাঁচে না, এই প্রশ্নটাই সবচেয়ে বেশি মানুষ করে। আর এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে পুরো সিস্টেমের আসল রহস্য। সমস্যাটা হল ক্রম। বেশিরভাগ মানুষ প্রথমে খরচ করে, তারপর যা বাঁচে তা জমায়। আর 70-20-10 বলে ঠিক উল্টো কথা। প্রথমে সেই 20% আলাদা করো, তারপর বাকি টাকায় জীবনযাপন করো। এটা শুনতে ছোট একটা পরিবর্তনের মতো লাগে,
কিন্তু এটাই সেই মানসিক দেয়াল যেটা বেশিরভাগ মানুষ কখনো পার হতে পারে না। আর এখানেই কাকেইবো কাজ করে। প্রতিদিনের খরচ লিখে রাখো, চা থেকে শুরু করে বড় কেনাকাটা পর্যন্ত। আর মাসের শেষে নিজেকে জিজ্ঞেস করো, কোনটা দরকার ছিল আর কোনটা শুধু ইচ্ছা। তুমি অবাক হয়ে যাবে, তোমার ৭০% দরকারের ভাগের মধ্যেই এমন অনেক খরচ লুকিয়ে থাকবে যেগুলো আসলে দরকার ছিল না, শুধু অভ্যাস ছিল। হয়তো মাসে ২-৩ বার বাইরে খাওয়া, যেটা তুমি রুটিন মনে করতে, হয়তো একটা সাবস্ক্রিপশন যেটা তুমি ব্যবহারই করো না, কিংবা হয়তো ছোট ছোট অনলাইন কেনাকাটা যেগুলো একসাথে যোগ করলে মাসে কয়েক হাজার টাকা হয়ে যায়। আর যখন সেই অভ্যাসের খরচ কমে যায়, সেই টাকা কোথাও হারিয়ে যায় না, সেটা সরাসরি চলে যায় তোমার ২০% সম্পদ তৈরির ভাগে। এটাই সেই ফিউশন। জাপানের সচেতনতা তোমাকে দেখায় টাকা কোথায় হারিয়ে যাচ্ছে, আর ভারতের ৭০-২০-১০ ইঞ্জিন সেই টাকাকে ধরে বাড়তে বাধ্য করে। আর কিভাবে এই বাড়তি টাকাকে সত্যি সত্যি বাড়তে দেওয়া যায়। আজকের যুগে অনেক সহজ রাস্তা আছে, ইন্ডেক্স ফান্ড, এসআইপির মতো দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যম, যেগুলো প্রতি মাসে অটোমেটিক টাকা কেটে বিনিয়োগ করে দেয়। তোমাকে আলাদা করে মনে রাখতে হয় না, সিস্টেম নিজে থেকেই কাজ করে। আর একটা কথা মনে রাখা দরকার, এই পুরো সিস্টেমটা কোনো কঠোর নিয়ম নয়। প্রথম হয়তো তুমি ঠিক ২০% আলাদা করতে পারবে না, হয়তো শুরুতে ১০% দিয়েই শুরু করতে হবে। কিন্তু আসল ব্যাপারটা হল শুরু করা। কারণ একবার এই অভ্যাসটা গড়ে উঠলে ধীরে ধীরে সেই শতাংশ বাড়ানো অনেক সহজ হয়ে যায়। এখানে আরেকটা জিনিস বোঝা জরুরি, বেশিরভাগ মানুষ যখন সেভিংসের কথা ভাবে তখন তারা ভাবেন উইল পাওয়ার দিয়ে এটা করতে হবে, মানে প্রতিদিন নিজেকে আটকাতে হবে, নিজেকে বোঝাতে হবে। কিন্তু সত্যিটা হল, উইল পাওয়ার একটা সীমিত জিনিস। সারাদিন অফিসে পরিশ্রম করার পর সন্ধ্যায় যখন তুমি ক্লান্ত থাকো, তখন নিজেকে আটকানো অনেক কঠিন হয়ে যায়। এই কারণেই অটোমেশন এত গুরুত্বপূর্ণ। যখন তুমি মাসের শুরুতেই সেই ২০% অটোমেটিক্যালি অন্য জায়গায় সরিয়ে ফেলো, একটা আলাদা অ্যাকাউন্টে বা সরাসরি একটা এসআইপিতে, তখন তোমাকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয় না। সিদ্ধান্তটা একবারই নেওয়া হয়, আর তারপর সিস্টেম নিজে থেকেই কাজ করে। এটাই হল সেট অ্যান্ড ফরগেট পদ্ধতি। একবার সেট করে দাও, তারপর নিশ্চিন্ত থাকো। আরেকটা সাধারণ ভুল যেটা প্রায় প্রতিটা মানুষ করে, তারা ভাবে আরেকটু বেশি ইনকাম হলে তখন বিনিয়োগ শুরু করব, কিন্তু এই অপেক্ষা কখনো শেষ হয় না। কারণ যত ইনকাম বাড়ে তত নতুন খরচও যোগ হতে থাকে। তাই সঠিক সময় হল এখনই। যত অল্পই হোক না কেন, ১০০ টাকা দিয়েও যদি এই অভ্যাসটা শুরু করা যায়, তাহলে সেটাই সবচেয়ে বড় প্রথম পদক্ষেপ। চলো একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরো একজন স্যালারি পাওয়া মানুষ আছেন, যার মাসিক আয় ৪০,০০০ টাকা। কোনো সিস্টেম ছাড়া মাসের শেষে হয়তো ১,০০০ বা ২,০০০ টাকা বাঁচে, কখনো কখনো সেটাও না। কিন্তু যদি ৭০-২০-১০ আর কাকেইবো একসাথে অনুসরণ করা হয়, মাসের শুরুতেই ৮,০০০ টাকা, মানে ২০% আলাদা করে রাখা হয়, আর কাকেইবো জার্নালিং থেকে প্রতি মাসে আরও ১,০০০ বা ১,৫০০ টাকার ফালতু খরচ ধরা পড়ে, তাহলে বছরের শেষে এটা শুধু সঞ্চয় থাকে না, একটা আসল বিনিয়োগের অভ্যাসে পরিণত হয়। আর এখানে কোনো জাদু নেই, এটা তোমার নিজেরই টাকা, যেটা আগে হাত থেকে ফসকে যাচ্ছিল, এখন সঠিক জায়গায় যাচ্ছে। ১০ বছরে এই পার্থক্যটা ছোট মনে হতে পারে, কিন্তু ২০ বছরে এই পার্থক্যটাই সেটা হয়ে ওঠে যাকে মানুষ বলে জেনারেশনাল ওয়েলথ, মানে এমন সম্পদ যা এক প্রজন্মের সীমানা পার করে পরের প্রজন্মেও কাজে লাগে। কারণ কম্পাউন্ডিং শুরুতে ধীর লাগে, কিন্তু যত সময় যায় ততই সেটার আসল শক্তি দেখাতে শুরু করে। প্রথম ১০ বছরে যতটা বৃদ্ধি হয়, শেষ ১০ বছরে তার চেয়ে অনেক বেশি বৃদ্ধি হয়। কারণ শুধু জমানো টাকা না, সেই টাকার ওপর তৈরি হওয়া রিটার্নও নিজে নিজে বাড়তে থাকে। এখানে একটা কথা স্পষ্ট করে নিই, এটা কোনো নিশ্চিত প্রতিশ্রুতি না। বাজারে ঝুঁকি থাকে, রিটার্ন ওঠানামা করে, কিন্তু নিয়মিত শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ সময়ের সাথে সাথে যেকোনো এলোমেলো সঞ্চয়ের চেয়ে অনেক বেশি ফল দেয়। এটা আর্থিক জগতের একটা প্রমাণিত সত্য। এবার আরেকটা উদাহরণ দিই, ২ ভাইয়ের গল্প। ধরো দুজনেই একই পরিবারে বড় হয়েছে, একই স্কুলে পড়েছে, একই রকম চাকরিও পেয়েছে। একজন প্রতি মাসে যা বাঁচে তাই জমায়, আর মাঝে মাঝে বিয়ে বা অনুষ্ঠানে সব খরচ করে ফেলে। আর অন্যজন প্রথম দিন থেকেই ৭০-২০-১০ ফলো করে, আর প্রতি মাসে কাকেইবো জার্নালিং করে। ৫ বছর পর দুজনের জীবনযাপনে খুব বেশি ফারাক দেখা যাবে না। হয়তো দ্বিতীয় ভাইকে কেউ কেউ বলবে, এত হিসেব করে কি লাভ, কিন্তু ১৫ বছর পর প্রথম ভাই হয়তো তখনও ইএমআইয়ের চিন্তায় থাকবে, আর দ্বিতীয় ভাইয়ের কাছে থাকবে একটা এমন ফান্ড যেটা দিয়ে সে তার সন্তানের উচ্চশিক্ষা, নিজের অবসর জীবন, এমনকি একটা ছোট ব্যবসা শুরু করার স্বপ্ন পূরণ করতে পারবে। এই গল্পটা কাল্পনিক শোনালেও বাস্তবে এটাই ঘটে। প্রতিটা শহরে, প্রতিটা পরিবারে।
শুধু পার্থক্যটা কেউ খেয়াল করে না, কারণ এটা ধীরে ধীরে ঘটে, একদিনে নয়। আরেকটা উদাহরণ দেওয়া যাক, একজন গৃহিণীর কথা ভাবো, যিনি সংসারের হাল ধরেন, প্রতিদিন বাজার করেন, প্রতিটা টাকার হিসেব রাখেন, যদিও তার নিজের নামে কোনো স্যালারি নেই। জাপানে এই ধরনের গৃহিণীরাই কাকেইবোর সবচেয়ে বড় অনুশীলনকারী। তারা ঘরের প্রতিটা খরচ এমনভাবে লিখে রাখেন যে বছরের শেষে দেখা যায় শুধু সচেতনতার কারণেই পরিবারের সঞ্চয় 20 থেকে 30% বেড়ে গেছে, কোনো নতুন ইনকাম ছাড়াই। ভারতে ও আমাদের সমাজেও এই একই ক্ষমতা প্রতিটা গৃহিণীর মধ্যে আছে। শুধু দরকার একটা খাতা আর একটা সামান্য অভ্যাস। অনেক পরিবারে দেখা যায় মা বা স্ত্রী আসলে সবচেয়ে ভালো বোঝেন কোথায় টাকা অপ্রয়োজনীয়ভাবে খরচ হচ্ছে। যদি এই বোঝাপড়াকেই একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে সেটা পুরো পরিবারের আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। এবার একটু ভাবো তোমার সন্তানের কথা। তুমি কি চাও সেও সেই একই চক্রে বাঁচুক যেটাতে তুমি বাঁচছ? প্রতি মাসে স্যালারির অপেক্ষা, প্রতি মাসে ইএমআই এর টেনশন? নাকি তুমি চাও একদিন সে বিনা দ্বিধায় বলতে পারুক, টাকার চিন্তা নেই? এই পার্থক্যটা তৈরি হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে। একটা অহেতুক কফি না কেনা, একটা ফালতু জিনিস না কেনা, আর প্রতি মাসে সেই 20% আলাদা করে রাখা। এটা কোনো বড় ত্যাগ না, এটা শুধু একটা অভ্যাস। আর অভ্যাসই ধনী আর গরিবের মধ্যে আসল পার্থক্য তৈরি করে। ভাবো, তোমার বাবা মা তোমার জন্য যা করতে পেরেছেন, তার চেয়ে বেশি কিছু তুমি তোমার সন্তানের জন্য করতে চাও। এটা কোনো লোভ না, এটা একটা স্বাভাবিক ও সুন্দর ইচ্ছা। প্রতিটা বাবা মাই চান তাদের সন্তান তাদের চেয়ে ভালো জীবন পাক। কিন্তু শুধু চাওয়াই যথেষ্ট না, সেই চাওয়াকে একটা পদ্ধতিতে বদলাতে হয়। আর এখানেই সবচেয়ে সুন্দর ব্যাপারটা লুকিয়ে আছে। তোমাকে ধনী পরিবারে জন্ম নিতে হয় না সম্পদ তৈরি করার জন্য। তোমাকে শুধু একটা সঠিক পদ্ধতি জানতে হয়, আর সেই পদ্ধতিতে বছরের পর বছর অটল থাকতে হয়। মনে রেখো, টাকা দিয়ে যাওয়া আসল উত্তরাধিকার না। সঠিক চিন্তা দেওয়া, সঠিক অভ্যাস দেওয়া, এটাই আসল উত্তরাধিকার। জাপানের বাচ্চারা ছোট থেকেই শেখে টাকা সীমিত আর প্রতিটা সিদ্ধান্তের একটা ফলাফল আছে। আমাদের পরিবারেও যদি বাচ্চাদের সাথে বসে তাদের ছোট্ট পকেট মানি দিয়েই এই 4টে প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করি, তাহলে সেই বাচ্চাটা বড় হয়ে এমন একজন মানুষ হবে যে নিজে থেকেই জানবে কিভাবে টাকা সামলাতে হয়। এটাই সেই চক্র ভাঙা, যেখানে একটা পরিবার শুধু সম্পদ তৈরি করে না, সেই সম্পদ রক্ষা করার জ্ঞানও পরের প্রজন্মকে দিয়ে যায়। আর একটা কথা মনে রাখা জরুরি, এই যাত্রায় তুমি একা না। তোমার চারপাশে হয়তো অনেকেই এই পথে হাঁটছে, কিন্তু চুপচাপ। কারণ সম্পদ তৈরি করা কোনো ঢাকঢোল পিটিয়ে দেখানোর মতো কাজ না। এটা একটা নিঃশব্দ যুদ্ধ, যা আপনার দেওয়া স্ক্রিপ্টটির একদম শেষ অংশটি আলেশিও মাল্টিলিঙ্গুয়াল ভয়েসের জন্য, কোনো অ্যাড পজ ছাড়া এবং সব সংখ্যাকে পুরোপুরি কথায় রূপান্তর করে নিচে সাজিয়ে দেওয়া হল। প্রতিদিন প্রতিটা ছোট সিদ্ধান্তে যেতে হয়। আর একটা কথা ভাবো, তোমার নিজের ছোটবেলার কথা মনে করো। তোমার বাবা মা কি কখনো তোমার সাথে বসে টাকার হিসেব নিয়ে খোলাখুলি কথা বলেছেন? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হবে না। কারণ আমাদের সমাজে টাকা নিয়ে কথা বলাটাকে একরকম খারাপ বা অশোভন মনে হয়। কিন্তু এই নীরবতাই আসলে সবচেয়ে বড় ক্ষতি করে। কারণ যখন একটা বাচ্চা টাকা সম্পর্কে কিছুই জানে না, তখন সে বড় হয়ে হয় অতিরিক্ত খরচ করে, নয়তো টাকা নিয়ে এত বেশি ভয় পায় যে কোনো রিস্কই নিতে পারে না। দুটোই ক্ষতিকর। তাই এই ভিডিওর একটা গোপন বার্তা হল, শুধু নিজের জন্য না, তোমার পরিবারের সবার জন্য এই কথোপকথনটা শুরু করো। রাতের খাবারের পর সবাই মিলে বসে একটা সহজ আলোচনা, এই মাসে আমরা কি শিখলাম আমাদের খরচ নিয়ে। এটুকুই যথেষ্ট একটা নতুন সংস্কৃতি শুরু করার জন্য। তাহলে চলো পুরো কথাটা এক লাইনে গুছিয়ে নিই। ভারতের জেদ আর জাপানের শৃঙ্খলা, এই দুটো যখন একসাথে আসে, তখন টাকা শুধু জমেই না, বাড়তেও শুরু করে। এটা কোনো রাতারাতি ধনী হওয়ার গল্প না, এটা একটা ধীর কিন্তু নিশ্চিত গল্প। তোমার পরিবার হয়তো বছরের পর বছর সংগ্রাম করেছে, প্রতিটা মাস কেটেছে হিসেব মিলিয়ে ঋণ শোধ করতে। এই মাসটা কিভাবে চলবে এই চিন্তা করেই। কিন্তু এটা আজ থেকেই বদলাতে পারে। তোমাকে কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে না, তোমাকে শুধু একটা ছোট্ট শান্ত সিদ্ধান্ত নিতে হবে, আর সেটা ধরে রাখতে হবে। তুমি হয়তো তোমার নিজের প্রজন্মের সব সমস্যা ঠিক করতে পারবে না, কিন্তু তুমি চাইলে হতে পারো তোমার পরিবারের শেষ প্রজন্ম যাদের এই সংগ্রাম করতে হয়েছে, আর তোমার পরের প্রজন্মের প্রথম প্রজন্ম যারা শুধুই স্বাধীনভাবে বাঁচবে। এই একটা লাইন যদি তুমি আজ মনে রাখো, তাহলে এই ভিডিওটা তার কাজ করেছে। কারণ পরিবর্তন কোনো বড় ঘোষণা দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় একটা শান্ত রাতে, একটা খাতা খুলে নিজেকে সৎভাবে একটা প্রশ্ন জিজ্ঞেস করে। ভাবো, আজ থেকে 20 বছর পর যখন তুমি পেছনে ফিরে তাকাবে, তখন তুমি কি দেখতে চাও? এমন একটা জীবন যেখানে প্রতিটা মাস কেটেছে চিন্তায় আর ধারে? নাকি এমন একটা জীবন যেখানে তুমি ধীরে ধীরে
শান্তভাবে একটা এমন ভবিষ্যৎ তৈরি করেছ যা তোমার সন্তানকে এমন একটা শুরুর বিন্দু দেবে যেটা তুমি নিজে কখনো পাওনি। এই উত্তরটা শুধু তুমিই দিতে পারো। আর সেই উত্তরের প্রথম পদক্ষেপ শুরু হয় আজ। এই মুহূর্তে। তুমিও যদি তোমার মিডল ক্লাস জীবনটা বদলাতে চাও, তাহলে আজ রাত থেকেই শুরু করো। একটা খাতা নাও আর নিজেকে সেই প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করো, আমার কাছে আসলে কত টাকা আছে? এটাই প্রথম পদক্ষেপ। আজ থেকে টাকা জমানো শুরু করো, কারণ একদিন এই টাকাই তোমার জন্য কাজ করবে। এই ভিডিওটা যদি তোমার কাছে অর্থবহ মনে হয়ে থাকে, তাহলে সেই মানুষটার সাথে শেয়ার করো যার আজ এটা সবচেয়ে বেশি দরকার। হয়তো সেটা তোমার ভাই, তোমার বন্ধু, বা তোমার নিজের সন্তান, যাকে তুমি চাও এই একই ভুলগুলো আর না করুক। আর কমেন্টে লেখো, তুমি আজ থেকে কোনো প্রথম পদক্ষেপটা নিচ্ছ।